নমস্কার, আরোহী নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমার বাংলা নিয়ে আমি রাই রয়েছি আপনাদের সাথে। ক্রমশই বাড়ছে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা, একেবারে মৃত্যুর সংখ্যা দিনে দিনে বাড়ছে। ঠিক এই সময় পাশে দাঁড়ালো স্বাস্থ্য সংস্থা হু কি বলেছে আমরা শুনবো। Today, the WHO Foundation is launching the Together for India appeal to raise funds to support WHO's work in India, including the purchase of oxygen, personal protective equipment, and medicines. To donate, go to who.foundation and look for the black donate button and select the Together for India appeal. Globally, we're still in a perilous situation. The spread of variants, increased social mixing, the relaxation of public health and social measures, and inequitable vaccination are all driving transmission. Yes, vaccines are reducing severe disease and deaths in countries that are fortunate enough to have them in sufficient quantities. And early results suggest that vaccines might also drive down transmission. করোনা মহামারী রুখতে এক যুগান্তকারী সিদ্ধান্ত নিল মার্কিন যুক্তরাষ্ট্র। ওই দেশের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেটরের 12 থেকে 15 বছর বয়সী শিশুদের ফাইজার সংস্থার তৈরি কোভিড-19 ভ্যাকসিন ব্যবহারে অনুমতি দিয়েছে। এখনো পর্যন্ত বিশ্বব্যাপী যে সমস্ত টিকাগুলি অনুমোদন পেয়েছে তা সবই প্রাপ্তবয়স্কদের জন্য। আমেরিকায় ফাইজারের ভ্যাকসিন অবশ্য 16 থেকে 18 বছরের কিশোর কিশোরীদের অনুমতি সাপেক্ষে দেওয়া হয়েছে। সম্প্রতি কানাডা বিশ্বের প্রথম দেশ যেখানে 12 বছর ও তার বেশি বয়সী শিশুদের ফাইজারের টিকার জন্য অনুমোদন দেওয়া হয়েছে। তবে সেই দেশে এখনো শিশুদের টিকাকরণ শুরু হয়নি। মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেটর জানিয়েছেন ফাইজারের ভ্যাকসিনটি 12 থেকে 15 বছরের শিশুদের জন্য একেবারেই নিরাপদ। প্রায় 2000-এরও বেশি কিশোর কিশোরীর ওপর ডামি শট দিয়ে পরীক্ষা করা হয়েছে। গবেষকদের দাবি এই টিকাটি শুধু নিরাপদ নয়, প্রাপ্তবয়স্কদের তুলনায় শিশুদের মধ্যে এই টিকা বেশি মাত্রায় অ্যান্টিবডি তৈরি করে, আর পার্শ্ব প্রতিক্রিয়াও একেবারে প্রাপ্তবয়স্কদের মতোই। বেশিরভাগ ক্ষেত্রেই হাত পা ফোলা, ফ্লু জাতীয় জ্বর, সর্দি বা গায়ে হাতে ব্যথা দেখা গিয়েছে, যা রোগ প্রতিরোধ ব্যবস্থা সক্রিয় হওয়ার সংকেত। ফাইজার সংস্থা এবং তাদের জার্মান অংশীদার বায়োএনটেক সংস্থা সম্প্রতি ইউরোপিয়ান ইউনিয়নের কাছে তাদের টিকা শিশুদের জন্য অনুমোদন দেওয়ার অনুরোধ করেছে। BNT162b2 vaccine to be used in children 12 to 15 years of age. So this is a watershed moment in our ability to fight back the COVID-19 pandemic. We actually had higher antibody responses in the 12 to 15-year-olds, so that gives us real confidence. তবে শিশুদের জন্য করোনা টিকা অনুমোদন শুধু যে ফাইজার চাইছে তা নয়। মডার্নাও জানিয়েছে 12 থেকে 15 বছর বয়সীদের জন্য তাদের টিকা কার্যকরী এবং সুরক্ষিত। করোনা সংক্রমণের জেরে বন্ধ রয়েছে স্কুল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাস চলছে অনলাইনে। সরকারের এই সিদ্ধান্তে খুশি পড়ুয়া থেকে অভিভাবক সকলেই। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। কেন্দ্রের কাছে রাজ্য যে পরিমাণ ভ্যাকসিন চেয়েছে সেটা এখনো অবধি পাওয়া যায়নি। ঠিক সে কারণেই আলাদা ক্যাটাগরি করতে হচ্ছে ভ্যাকসিনের, বললেন ফিরাদ হাকিম। আমার বাংলায় সময় এখন ছোট্ট একটা বিরতির, সঙ্গে থাকুন। ভরসা আগেও ছিল, ভরসা এখনো আছে। উড়ানের স্বপ্ন পুরাণে আমরাই সেরা, আমরাই ভবিষ্যৎ। ট্যালেন্ট এভিয়েশন সার্ভিসেস প্রাইভেট লিমিটেড। এক ডাকেই যাকে পাই, আরোহী ফাউন্ডেশন একেবারেই তাই। 8 থেকে 80-র জন্য এক ডাকে সাড়া দেয় আরোহী ফাউন্ডেশন। দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ আরোহী ফাউন্ডেশন। ছাত্রছাত্রীদের সফল ভবিষ্যতের জন্যই নিবেদিত আরোহী ফাউন্ডেশন। আরোহী ফাউন্ডেশন, সলিউশন ফর এভরি নিড।
Your bazaar, our bazaar. Welcome to onestopbazaar.com, where you can get all your necessary stuff starting from souvenir to t-shirts, shoes and many more handmade antique stuffs are available just under one roof. Our stores are available at airports like Kolkata, Guwahati, Imphal, Bagdogra, and you can also find us at City Centre too. We are just one click away to serve your need. Visit onestopbazaar.com or www.onestopbazaar.com. Feel the Indiana. Orin Media and Entertainment, the future of digital news and entertainment world. With evolving trends and rising popularity of the online market, our unique production will tick all the boxes in your playlist. We bring you binge-worthy videos that will blow your mind away. Something you just can't miss. Orin Media and Entertainment. Keep binging. Welcome to Takeoff Aviation and Management Academy. Takeoff is uniquely designed to train you targeting towards soulful employment and aspirants wanting to join aviation, airport retail industry, banking, hotel and hospitality industry. ফিরে এলাম বিরতির পর। অক্সিজেনের যোগান দেওয়ার জন্য হাত বাড়িয়েছে একের পর এক সংস্থা। প্রশাসনও নড়েচড়ে বসেছে কালোবাজারি এড়াতে। অক্সিজেনের অভাবে মৃত্যু হচ্ছে রোগীদের, এ খবর নেহাতি নতুন নয়। এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেও শুরু হয়েছে অক্সিজেনের কালোবাজারি। অক্সিজেনের এই কালোবাজারি রুখতে এবার তৎপর পণ্য ও পরিষেবা বিভাগ। সোমবার গোপন সূত্রে খবর পেয়ে দুর্গাপুরের কোকোভেন থানার অন্তর্গত রাতুরিয়া অঙ্গদপুর শিল্প তালুকের একটি বেসরকারি কারখানায় হানা দেয় পণ্য ও পরিষেবা বিভাগ। সেখানে প্রয়োজন অতিরিক্ত 200-র বেশি অক্সিজেন মজুদ ছিল বলেই জানা গেছে। তদন্তের পর কারখানার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। যদিও পরে কারখানা কর্তৃপক্ষ জানায় ওই সিলিন্ডারগুলি হাসপাতালকেই দেওয়া হবে। डीएम साहब बोल रहा था 200 सिलेंडर आप देंगे। हाँ, मैं बोला आप कमिटमेंट किया है कितना रिटर्न बिल 200 देंगे, 200 सिलेंडर देंगे, रिटर्न बिल बेसिस पे रिफिलिंग करेंगे फ्री ऑफ कॉस्ट। অন্যদিকে অক্সিজেনের কালোবাজারি রুখতে মঙ্গলবার বারাসত জেলা পুলিশ ও জেলা ড্রাগ কন্ট্রোল বিভাগ যৌথভাবে অভিযান চালায় কলিঙ্গ গ্যাসেস নামক একটি বেসরকারি অক্সিজেন উৎপাদন সংস্থার গোডাউনে। এই অক্সিজেন উৎপাদনকারী সংস্থার নিজস্ব কোনো সিলিন্ডার নেই। তদন্তে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। যদিও এই সংস্থার সমস্ত কাগজপত্র ঠিক রয়েছে বলেই জানা গেছে। এই যে দুদিন অভিযান চালালাম যৌথভাবে ইডি এবং ড্রাগ কন্ট্রোল অফিস থেকে, তো এই কলিঙ্গ থেকে আমরা যেটা দেখতে পারলাম ওদের মোটামুটি নথি ঠিক আছে এবং ফিজিক্যালি ওরা সাপোর্ট করছে এবং যারা স্টক মেনটেন করছে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন সাপ্লাই দেওয়ার জন্য ওরা ব্যবস্থা করে রেখেছে। ঠিক আছে, আশা করি এরা যদি ঠিক করে দিতে পারে তাহলে ফিউচারে আমরা ভালো কন্ডিশনে থাকবো অক্সিজেন সাপ্লাইয়ের জন্য। এই দুই সংস্থার অক্সিজেন সিলিন্ডার প্রস্তুতের ফলে সংকট যে কিছুটা কাটবে তা আশা করা যায়। অন্যদিকে এই সংকটকালে কালোবাজারি রুখতে তৎপর হয়েছে প্রশাসনও। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। নেই বই কেনার ধুম, নেই বই কেনার বেচার কোনো রকম হিড়িক। আংশিক লকডাউনে কলেজ স্ট্রিটের চেহারা একেবারেই একদম চুপচাপ। করোনার প্রকোপ থেকে দেশসহ বাংলাকে বাঁচাতে রাজ্য সরকারের করা আংশিক লকডাউনের জেরে কার্যত থমকে কলেজ স্ট্রিটের বই পড়াকুদের পাশাপাশি বই ব্যবসায়ীদের নিত্যদিনের চেনা কলরব। ম্লান হয়েছে বইবাহক সহকারীদের ব্যস্ততা। তবে রাজ্য সরকারের তরফ থেকে নেওয়া সিদ্ধান্তকেও অগ্রাহ্য করার কোনো জায়গায় নেই এমন করোনা অতিমারির সময়। করোনা সংক্রমণ বেড়েছে একেবারে মাত্রা ছাড়া, আর মাত্রা ছাড়া করোনার সংক্রমণকে ঠেকাতে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে আংশিক লকডাউনের। আর সেই সিদ্ধান্তের জেরেই বইপাড়া খুলছে, অর্থাৎ কলেজ স্ট্রিটের বইয়ের দোকানগুলি খুলছে সকাল 7টা থেকে 10টা এবং বিকাল 5টা থেকে 7টা। কিন্তু বইপাড়ায় বই পড়াকু যারা, তারা কি আসছে বই কিনতে? কি অবস্থা বইপাড়ার ব্যবসায়ীদের? তাদের বিক্রি বাট্টা ঠিক কতখানি দূরত্বে দাঁড়িয়ে আছে?
অর্থাৎ বইপাড়ার ব্যবসায়ীদের ব্যবসার খোঁজ নিতে আজ আমরা চলে এসেছি কলেজ স্ট্রিটের বইপাড়ায়। সেখানকার ব্যবসায়ীদের কাছ থেকে জেনে নিতে তাদের ব্যবসার হাল হকিকত এবং পাশাপাশি বুঝে নেওয়ার চেষ্টা করব তারা সরকারের লকডাউনের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে। ব্যবসা তো মানে ছোট তো হয়েই গেছে, মানে বিক্রিবারটা অনেক কমে গেছে। তবে যদি জিনিসটা 12টা থেকে 3টে একেবারে করে দিত অনেক সুবিধা হতো, কারণ অনেকে দূর থেকে আসে, তারপর এখানে থাকতে পারে না, অনেকে আসছেও না, এই প্রবলেম হচ্ছে, আর কিছুই নেই। ঠিকই তো করেছে, যে হারে লোকের করোনা বাড়ছে বা মানুষ মারা যাচ্ছে, তার জন্য তো দরকার, তো লকডাউনটা হওয়া কিছু হলেও দরকার, বা এরকমভাবে আংশিক লকডাউন করেছে তো ঠিকই করেছে। তাদের চাহিদা এই লকডাউনের সময় তাদের চাহিদা একটু বেড়েই যায়, কারণ অনেক মানুষ এই লকডাউনের সময় আসতে পারে না, তো লোকালে অর্ডার পড়ে, তো ওরা ওই সব লোকেরাই এখানে এসে বইটা নিয়ে যায়, একেবারে সব বই জোগাড় করে নিয়ে গেল, এই হয়। আংশিক লকডাউন থেকে লকডাউনটা দেওয়া উচিত আমি মনে করি, কেন কিনা সাধারণ মানুষের স্বার্থে। তবুও আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ডিসিশনটা নিয়েছে সেটা সাধারণ মানুষদের মানে কথা চিন্তা ভাবনা করেই নিয়েছে। করোনার কবল থেকে মুক্তি চাইছে গোটা জনজীবন। রাজ্য সরকারের সিদ্ধান্তকে সাদরে গ্রহণ করে কলেজ স্ট্রিটের বইপাড়ার ব্যবসায়ীদের একটাই আর্জি, সকাল 7টা থেকে 10টা এবং বিকাল 5টা থেকে 7টা পর্যন্ত দোকান খোলার বদলে বইয়ের দোকান খোলার সময়সূচিতে একটু বদল আনুক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে স্কুল কলেজ বা বাইরের রাজ্য থেকে বই আমদানি না হওয়ায় বইয়ের ঘাটতি বা ব্যবসার ঘাটতির আরেকটি অন্যতম দিক বলেই জানাচ্ছেন কলেজ পাড়ার বই ব্যবসায়ীরা। এটা করোনা আংশিক লকডাউন করেছে ঠিক আছে, কিন্তু টাইমটা বইয়ের ব্যাপারটা, বই বাজারটা দিদিকে একটুখানি চিন্তা ভাবনা করতে বলছে। আমি যদি এটা 11টা থেকে 4টে বা 5টা হয় আমাদের ক্ষেত্রে খুব সুবিধা হয়। এখন আইসিএসসি সিবিএসসি বোর্ডের একটা মৌসুম, এবার ওর মধ্যে হলো সিবিএসসি আইসিএসসি বোর্ডের বইগুলো সব দিল্লি, হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ ওসব জায়গাগুলোতে পাবলিশড হয়, ওখান থেকে বই আসছে না, স্টুডেন্ট বই পাচ্ছে না, ঠিক আছে। এবার নতুন পুরনো বই মিলিয়ে টোটালি বইয়ের মার্কেটটা একদম খারাপ যাচ্ছে। শুনশান বইপাড়া, দেখা নেই বই পড়াকুদের। অন্যদিকে পাইকারি ব্যবসায়ীদের ভিড় বাড়ছে বইপাড়া চত্বরে। কলেজ স্ট্রিট চত্বরের বেশিরভাগ দোকানদাররাই লকডাউনের সিদ্ধান্তকে মেনে নিয়েছেন, স্বাগত জানাচ্ছেন করোনা ঠেকাতে রাজ্য সরকারের আংশিক লকডাউনের সিদ্ধান্তকে। অন্যদিকে তাদের মত, যদি বইয়ের দোকান খোলার সময়টাকে কিছুটা ভাগ না করে এক টানা করা যেত, তাহলে হয়তো ব্যবসার কিছুটা হাল ফিরত। অর্থাৎ রাজ্য সরকারের নজরপাত করতে বলেছেন তারা বইয়ের দোকান খোলার যে সময় তার উপর। ক্যামেরায় সুরজিৎ মণ্ডলের সাথে সুস্মিতা মণ্ডলের রিপোর্ট, আরোহী নিউজ, কলকাতা। করোনার জেরে বন্ধ ডুয়ার্সের পর্যটন। এই আর্থিক অনটনের সময় রাজ্য সরকারের হস্তক্ষেপ চাইছেন ডুয়ার্সের পর্যটন ব্যবসায়ীরা। করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই একে একে বন্ধ হয়েছে পর্যটন কেন্দ্র। একদিকে বন্ধ হয়েছে বেঙ্গল সাফারি পার্ক, অন্যদিকে ধস নেমেছে ডুয়ার্সের পর্যটনেও। এই মুহূর্তে জয়ন্তী, চিরাপাতা, কোদলবস্তি, লেপচাকা সহ একাধিক জায়গায় পর্যটক শূন্য, ফলে চরম আর্থিক সংকটে পর্যটন ব্যবসায়ীরা। এই অবস্থায় গতবারের মতো এবারও রাজ্য সরকারের থেকে কোনো রকম সাহায্য পাওয়া যাচ্ছে না বলেই অভিযোগ করেছেন পর্যটন ব্যবসায়ীরা। পর্যটনের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারা জড়িত, হোমস্টেতে যারা কাজ করে বা তার আশেপাশে পার্শ্ববর্তী এলাকায় যেগুলো দোকানপাট রয়েছে, সেই দোকানদার, তাদের পরিবার সবাই কিন্তু পর্যটনের সাথে পরোক্ষভাবে হলেও জড়িত। আমরা দেখতে পাচ্ছি তারা সকলেই কাজ হারা হয়ে পড়ছেন। এমত অবস্থায় আমরা নতুন গঠিত সরকারের কাছে, রাজ্য সরকারের কাছে আমরা আবেদন জানাচ্ছি, আমাদের পর্যটন শিল্পকে আপনারা বাঁচান, আমাদের পাশে এসে দাঁড়ান। মিনিমাম আমাদের একটা মেনটেনেন্সের জন্য বা আমাদের ট্যুরিজমটাকে আবার দাঁড়ানোর জন্য কিছু আর্থিক সহযোগিতা করুন। পর্যটন শিল্পে সরকারের আর্থিক সাহায্যের আবেদন জানাচ্ছেন তারা। সরকারি সাহায্য ছাড়া এই শিল্প এবার ধ্বংস হয়ে যাবে, এমনই অভিমত ব্যবসায়ীদের। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। করোনার দ্বিতীয় ঢেউয়ে একেবারেই বিপর্যস্ত গোটা দেশ। তার মধ্যেও মালদার চাঁচল থানার কর্তব্যরত পুলিশদের বিনামূল্যে মাস্ক, স্যানিটাইজার এবং ওষুধ বিলি করল এক স্বেচ্ছাসেবী সংস্থা। দেশ জুড়ে আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ। এই পরিস্থিতিতে করোনা মোকাবিলায় দিন রাত এক করে প্রথম সারিতে কাজ করছেন ডাক্তার, নার্স, সাংবাদিক ও পুলিশ কর্মীরা। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদেরও করোনা যোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়েছেন। করোনা মোকাবিলায় প্রথম সারির দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের স্বাস্থ্য সুরক্ষার কথা ভেবে তাদের কাজে উৎসাহ দিতে মাস্ক, স্যানিটাইজার এবং মাল্টিভিটামিন ওষুধ তুলে দিলেন একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
শুধু উর্দিধারী অফিসাররাই নয়, থানার দায়িত্বে থাকা সিভিক ভলান্টিয়ারদের হাতেও তুলে দেওয়া হয় মাস্ক, স্যানিটাইজার এবং ওষুধপত্র। বিপন্ন করে বিভিন্ন জায়গায় মাইকিং করছেন, সেই উদ্দেশ্যে সেই সুচিন্তাধারাকে মাথায় রেখে আমরা সামান্য ছোট্ট একটা প্রয়াস করেছি। এনাদের পাশে একটু মাস্ক, স্যানিটাইজার, মাল্টিভিটামিন ক্যাপসুল, ভিটামিন সি ক্যাপসুল দিয়ে এদের এনাদের যাতে আমাদেরকে মাথাতে যে কোনো সমস্যা না হয় সেটাই চেষ্টা করি। এই বিষয়ে স্বেচ্ছাসেবী সংগঠনের এক সদস্য জানান, সংগঠনের পক্ষ থেকে কোভিড-19 অ্যাওয়ারনেস প্রোগ্রাম শুরু করা হয়েছে। এই সোসাইটির পক্ষ থেকে চাঁচল থানার দায়িত্বে থাকা পুলিশ কর্মী ও সিভিক ভলান্টিয়ারদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখেই তাদের হাতে মাস্ক এবং স্যানিটাইজার তুলে দেওয়া হয়। করোনা মোকাবিলায় প্রথম সারির যোদ্ধাদের কথা মাথায় রেখেই এই উদ্যোগ বলে জানিয়েছেন তারা। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। সবাই যখন কোভিড আক্রান্ত রোগীদের এড়িয়ে চলছেন, সেখানেই সোনারপুরের দেবা এগিয়ে এলেন কোভিড আক্রান্ত রোগীদের হাসপাতালে পৌঁছে দিতে। সোনারপুরের ঘাসিয়ারার বাসিন্দা দেবাশিস সরকার পেশায় টোটো চালক। যদিও সোনারপুরের বাসিন্দারা তাকে দেবা নামেই চেনেন। দেশ জুড়ে বেড়ে চলা মহামারীতে যখন প্রায়শই অমানবিক চিত্র ফুটে উঠছে, তখন সোনারপুরের দেবাশিস গড়ে তুললেন মানবিকতার অন্য নজির। কোভিড আক্রান্ত রোগীদের নিয়ে তার টোটো ছুটে চলেছে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। করোনা আক্রান্ত হলেই টোটো নিয়ে ছুটে যাচ্ছেন রোগীর বাড়িতে, দায়িত্ব নিয়ে পৌঁছে দিচ্ছেন হাসপাতালে। বাড়তি পাওনা টোটো জুড়ে কোভিড সংক্রান্ত সচেতনতার বার্তা। উদ্দেশ্য কোভিড আক্রান্তদের চিকিৎসার ব্যবস্থা করা, সবাইকে সচেতন করা। এই উদ্যোগটা হলো, এখন করোনা পরিস্থিতি তো খুব ভয়াবহ। এবার কেউ যদি অসুস্থ হয়ে পড়ে তখন দেখা যাচ্ছে অ্যাম্বুলেন্স আসতে লেট হচ্ছে, বা একটা অ্যাম্বুলেন্স আসতে দেখা যাচ্ছে 4 ঘন্টা 5 ঘন্টা লেগে যাচ্ছে। এবার সাময়িক ওই পেশেন্টটা যদি আমি বাড়ি রেখে দিই তাহলে অবস্থা অন্যরকম হয়ে যাবে। ওই সঙ্গে সঙ্গে আমি বলি যে আমাকে ফোন করবো, আমি সঙ্গে সঙ্গে চলে যাবো, অন্তত গিয়ে হসপিটাল পর্যন্ত নিয়ে যাবো বা নার্সিংহোম পর্যন্ত নিয়ে যাবো, সেটুকু সাপোর্ট আমি দিচ্ছি। মানুষ মানুষের জন্য, এই মন্ত্রেই 24 ঘন্টা পরিষেবা দিচ্ছেন সকলের প্রিয় দেবা। নিজেই চারিদিকে ছড়িয়ে দিচ্ছেন মোবাইল নম্বর। ফোন এলেই টোটো নিয়ে বেরিয়ে পড়ছেন দেবা। টোটোতে রেখেছেন পালস অক্সিমিটার, প্রেসার মাপার যন্ত্র এবং থার্মোমিটার। রয়েছে স্যানিটাইজ করার ব্যবস্থাও। যার যা সামর্থ্য সেটাই ভালোবেসে তুলে দিচ্ছেন দেবার হাতে। টাকা দেওয়ার সামর্থ্য না থাকলেও তার দিকেও সমানভাবে বাড়িয়ে দিচ্ছেন সাহায্যের হাত। মনের ডাকেই মানুষের সেবায় ব্রত সোনারপুরের দেবাশিস। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। বার্থডে গার্ল হয়ে উঠলেন গুড সামারিটান। পালস অক্সিমিটার প্রদানে তার জন্মদিন হয়ে উঠল মানবিক ইচ্ছা পূরণের উৎসব। করোনাকালে চিকিৎসকদের বিরুদ্ধে উঠেছে একাধিক অভিযোগ। মূল্যবোধও অনেকটাই তলানিতে ঠেকেছে। মানবিকতার অভাবে যখন দেশ ও জাতি মুমূর্ষ, তখন নিজের জন্মদিনে আর্ত মানুষের সেবায় উন্মুক্ত হয়ে বারাসাত সদর হাসপাতালে গিয়ে পালস অক্সিমিটার দান করলেন মধ্যম গ্রামের বাসিন্দা প্রিয়াঙ্কা দে। পরিস্থিতিগত কারণে গত বছর তিনি তার জন্মদিন পালন করতে পারেননি। এবারও আংশিক লকডাউন থাকার জন্য নিজেকে সরিয়ে রেখেছেন প্রথাগত জন্মদিন পালন থেকে। তাই একটু ভিন্ন ভাবনায় জন্মদিনের জন্য সরিয়ে রাখা টাকায় একাধিক পালস অক্সিমিটার তুলে দিলেন বারাসত হাসপাতালের সুপার সুব্রত মণ্ডলের হাতে। এটা একটা আমার তরফ থেকে একটা ছোট্ট একটা কন্ট্রিবিউট। প্রত্যেকবারই বন্ধু বান্ধবের সঙ্গে আনন্দ করি, এবছর তো সেটা সম্ভব নয়, তো সেটাই একটা কন্ট্রিবিউট মনে হলো আমাদের এখানে সরকারি হসপিটালে দেওয়া, তাই আমার তরফ থেকে এটা দিলাম। আর কি, এবং আজকে ও যে একটা ইচ্ছে পূরণ করলো সেটা আমাকে বলেছিল যে ডাক্তারবাবু, আমি তো আর আপনাদের মতো পেশেন্টের কাছে গিয়ে রুগী দেখতে পারবো না, কিন্তু আমি কিছু একটু কন্ট্রিবিউট করতে চাই এই রুগীগুলোর জন্য, যাতে তাদের কিছুমাত্র উপকার হয়। এবং সেই সুবাদে 2টো পালস অক্সিমিটার ও দিয়েছে। এগুলো রুগীদের আমাদের সরকারের তরফ থেকে সবই দেওয়া আছে, আমাদের কোনো অভাব নেই, তাও ওর ইচ্ছে পূরণ করার জন্যই। বারাসত হাসপাতালের সুপার সুব্রত মণ্ডল বলেন, পালস অক্সিমিটারের সংকট নেই, অভাব মানবিক মুখের। পালস অক্সিমিটার কাজে লাগবে রোগীদের, পাশাপাশি করোনা ক্রান্তিকালে মানুষ উদ্বুদ্ধ হবে। প্রিয়াঙ্কার আশা, এভাবেই কাজের মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানো, একে অপরকে উদ্বুদ্ধ করা। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। আমার বাংলায় সময় এখন আরেকটা ছোট্ট বিরতির, সঙ্গে থাকুন।
আগেও ছিল, ভরসা এখনো আছে। উড়ানের স্বপ্ন পুরাণে আমরাই সেরা, আমরাই ভবিষ্যৎ। ট্যালেন্টো এভিয়েশন সার্ভিসেস প্রাইভেট লিমিটেড। Wanna fly? Step towards 3 steps. Where we are different. World-class infrastructure, experienced faculties, hygienic atmosphere. We take all necessary precautions against COVID-19. Meet the aviation professionals and build your dream career with 3 Steps Aviation. 3 Steps Aviation! Hip hip! Hooray! Hip hip! Hooray! Welcome to Senha Group of Companies, your genie in a bottle. Career advancement opportunity in aviation and hospitality. Organic farming, evolving science of India's healthy future. Digital marketing of the next generation. Income tax consulting and other legal services. Home furnishing and decor. Bringing your dream house delight. We know what you desire, so unleash your genie with Senha Group of Companies. Let the magic begin. Senha Group of Companies. Dream with India. ফিরে এলাম বিরতির পর। চোখ রাখবো অন্য খবরে। স্বস্তির বৃষ্টিতে ভিজল কলকাতাবাসী। আবহাওয়া অফিসের নির্দেশিকা অনুযায়ী মঙ্গলবার দুপুর থেকেই মুষলধারে বৃষ্টি হলো কলকাতায়। আগামী 48 ঘন্টাও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। প্রায় এক সপ্তাহ ভ্যাপসা গরমের পর স্বস্তির বৃষ্টি। শহরবাসীর মুখে ফোটালো হাসি স্বস্তির বৃষ্টি। এতদিন পর্যন্ত আমরা দেখেছিলাম শহর কলকাতার গরমের আবহাওয়া, এবং সেখানে আবহাওয়ার তাপমাত্রা কিন্তু একেবারে ছুঁয়ে গেছিল 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস। আর তারপরেই আজ বিকাল থেকে একেবারে মুষলধারে বৃষ্টিতে ভিজল শহর কলকাতা। এবং পাশাপাশি আরও একটা জিনিস দেখা গেল, শহর কলকাতার বিভিন্ন রাস্তায় যে জল জমার পুরানো চিত্র, সেই চিত্রও কিন্তু ফুটে উঠল। এবং পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তরের যে আবহাওয়ার পূর্বাভাস, সেই পূর্বাভাসে বলা হচ্ছে আজ থেকে আগামী 48 ঘন্টা অর্থাৎ আগামী দুদিন কিন্তু এই বৃষ্টির আবহাওয়া এবং আকাশ মেঘলা থাকার পূর্বাভাস রয়েছে। এবং আরও যে কথাটা জানিয়ে রাখবো, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা অর্থাৎ 2 24 পরগনা সহ আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী কলকাতা, হাওড়া, হুগলি এবং মেদিনীপুর, 2 মেদিনীপুর সহ দার্জিলিং এবং কালিম্পংয়েও কিন্তু রয়েছে বৃষ্টির পূর্বাভাস। অর্থাৎ এই যে গরম এবং ভ্যাপসা গরমে যে শহরবাসীর হাঁসফাঁস অবস্থা, সেই অবস্থা থেকে কিন্তু স্বস্তির যে খবর, সেই স্বস্তির খবর মিলছে এবং স্বস্তির খবর দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর এই বৃষ্টির মাধ্যমে। এবং অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি শহরবাসীর যে জলছবি, অর্থাৎ শহরের যে জলছবি, জলের চিত্র, তা কিন্তু ফুটে উঠছে একদিনের এই যে বিকালের বৃষ্টি, সেই বৃষ্টির মাধ্যমে। আজ বিকাল থেকেই দেখা গিয়েছে, অর্থাৎ যে মুষলধারে বৃষ্টি, সেই বৃষ্টির ছবি ফুটে উঠেছে। এবং আজ সকাল থেকেই কিন্তু শহরের আকাশে মুখ ভারছিল এবং তারপরেই আজ বিকেল থেকে মুষলধারে বৃষ্টি নামে শহর কলকাতা জুড়ে। অর্থাৎ যে ভ্যাপসা গরম, অর্থাৎ 40 ডিগ্রি তাপমাত্রা ছুঁই ছুঁই যে ভ্যাপসা গরম, সেই ভ্যাপসা গরমের হাঁসফাঁস থেকে শহরবাসীকে একটু হলেও স্বস্তির আবহাওয়া দিল এই বৃষ্টি। এই বৃষ্টির পূর্বাভাস রয়েছিল আগে থেকে আবহাওয়া আলিপুর দপ্তরের আবহাওয়া দপ্তরের তরফ থেকে, এবং সেই আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস থেকেই কিন্তু আজ বিকালের যে মুষলধারে বৃষ্টি, তা প্রতিফলিত হলো। এবং আগামী দুদিন কিন্তু এই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ক্যামেরায় নিহার মণ্ডলের সাথে সুস্মিতা মণ্ডল, আরোহী নিউজ, কলকাতা। আধ ঘন্টার শিলাবৃষ্টিতে কোটি কোটি টাকার ফসল নষ্ট, ফলে মাথায় হাত চাষিদের। সবথেকে বেশি নষ্ট হয়েছে পাকা ধান এবং পাট বলেই জানাচ্ছেন মালদার কৃষকরা। ধার করে চাষ করেছিলেন তারা, কিন্তু সময় সমস্ত ফসল নষ্ট হয়ে যাওয়ায় চিন্তায় ঘুম উড়েছে তাদের। এই অবস্থায় তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। রাতে কালবৈশাখী ঝড়ের সাথে প্রচণ্ড হারে শিলাবৃষ্টি হয়েছে
এই ছোট ছোট এত বড় বড় শিলা পড়েছে, সেই শিলাতে আমাদের ধান, পাকা ধান সমস্ত ঝরে গেছে এলাকার মাঠের। আর পাট, আমাদের যে অর্থকারী ফসল পাট, যেটাতে আমাদের আয়ের মূল উৎস এবং অনেক টাকা আমাদের রোজগার হয় এটা সম্পূর্ণ চাষ করে, সেই পাটই আমাদের পুরো ধ্বংস হয়ে গেছে। মাঠের সব পাট, সব ডগাগুলো, মাথাগুলো সব ভেঙে গেছে। দেখুন, এখনই হচ্ছে না মাধ্যমিক পরীক্ষা, স্থগিতাদেশ দিলেন মধ্যশিক্ষা পর্ষদ। 1 জুন থেকে এই পরীক্ষা হওয়ার কথা ছিল, কিন্তু করোনা কালে সেই কথা মাথায় রেখে এই পরীক্ষা এখন স্থগিতাদেশ রাখা হয়েছে। বঙ্গে বিজেপি বিধায়কদের নিরাপত্তা সক্রিয়, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব নিরাপত্তায় বহাল কেন্দ্রীয় বাহিনী। সম্প্রতি শেষ হয়েছে বিধানসভা নির্বাচন, ঘোষণা হয়ে গিয়েছে ফলাফল। আর ফল ঘোষণার পর থেকেই বিজেপি নেতৃত্বের দাবি যে বারংবার ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত হচ্ছেন তাদের কর্মী সমর্থকেরা। কিন্তু অন্যদিকে রাজ্যে তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের ফলাফল ঘোষণার পরেই তিনি কালীঘাটের বাড়িতে সাংবাদিক সম্মেলন করে তার কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বারংবার একটাই বার্তা দিয়ে এসছেন যে আপনারা সংযত থাকুন, রাজ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখুন। তবুও মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা না রেখে বিজেপি নেতৃত্ব বারবার দাবি করে এসেছে তাদের কর্মী সমর্থকদের উপর হামলা করা হচ্ছে, অর্থাৎ ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত হচ্ছেন বিজেপির কর্মী সমর্থকেরা। বিজেপি নেতৃত্বের অভিযোগ ছিল যে তাদের কর্মী সমর্থকদের উপর বারবার হামলা করা হচ্ছে, তাই এবার তাদের যে নবনির্বাচিত 77 জন বিধায়ক, সেই বিধায়কদেরকে নিরাপত্তা অর্থাৎ কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দিতে অতি সক্রিয় হয়ে উঠেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রক। প্রসঙ্গত, তৃণমূল ছেড়ে চলে যাওয়া দুই হেভিওয়েট নেতা শুভেন্দু অধিকারী এবং রাজীব বন্দ্যোপাধ্যায় যখন বিজেপিতে যোগদান করলেন, তখনই নির্বাচনের ঠিক আগে তাদেরকে Z+ ক্যাটাগরি নিরাপত্তা দেওয়া হয়েছিল বিজেপির তরফ থেকে। এবার ভোট পরবর্তী হিংসার যে অভিযোগ করছে বিজেপি নেতৃত্ব, সেই অভিযোগের ভিত্তিতেই এবং তাদের যে নবনির্বাচিত 77 জন বিধায়ক এসেছেন তারা যাতে কোনোভাবে আক্রান্ত না হন, তারই জন্য তাদের যে নিরাপত্তা, সেই নিরাপত্তায় বহাল করতে চলেছে কেন্দ্রীয় বাহিনী। রাজ্যে ভোট শেষ হতেই শুরু হয়েছে রাজনৈতিক হিংসা। জেলায় জেলায় চলছে অশান্তি, ভাঙচুর, এমনটাই অভিযোগ গেরুয়া শিবিরের। হিংসার খবর চাউর হতেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার তার কর্মী সমর্থকদের সংযত থাকার বার্তা দিয়েছেন। প্রসঙ্গত, রাজ্যে এবার বিরোধী দলের আসনে বসেছে বিজেপি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বঙ্গে এসে 200 আসনের লক্ষ্যমাত্রা দিয়ে গেলেও মাত্র 77 জন বিধায়ক জয়ী হয়েছে বিজেপির টিকিটে। তবে বঙ্গে ভোটের ফল কেন্দ্রীয় শিবিরকে আশাহত করলেও জয়ী বিধায়কদের নিরাশ করলেন না অমিত শাহ। জয়ী বিধায়কদের সকলকেই কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হলো। যদিও রাজনৈতিক হিংসার ঘটনায় ঘরছাড়া বিজেপি কর্মী তৃণমূলের কুণাল ঘোষের হাত ধরে ঘরে ফিরেছেন, এমন ঘটনার সাক্ষীও থেকেছে বাংলা। তবু সেসবে আস্থা নেই বিজেপির। তবে বিজেপির জয়ী বিধায়কদের কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়ার ঘটনাকে কটাক্ষ করেছেন তৃণমূলের একাধিক নেতৃত্ব। ক্যামেরায় শুভদীপ কর্মকারের সাথে অরিত্র ঘোষের রিপোর্ট, আরোহী নিউজ, কলকাতা। 21 বিধানসভা মিটতে না মিটতেই বিজেপির ঘরে ভাঙনের সুর। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে অনেক বিজেপি কর্মী যোগ দিল তৃণমূলে।
ভোট মিটতেই মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন কয়েকশো কর্মী। রাজ্যের প্রাক্তন মন্ত্রী জাকির হোসেনের হাত ধরে রঘুনাথগঞ্জের 1 নম্বর ব্লকের আইরন পঞ্চায়েতের বিজেপির প্রধান ও পঞ্চায়েত সমিতির সদস্যরা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন। বিজেপির শক্ত ঘাঁটি ছিল জঙ্গিপুরের আহিরনড়ে, এবার সেখানে ভাঙন ধরল পদ্ম শিবিরে। প্রসঙ্গত, আরএসপি প্রার্থী প্রদীপ নন্দীর মৃত্যু হয় করোনা আক্রান্ত হয়ে, এরপরেই সেখানে ভোট স্থগিত হয়। প্রদীপ নন্দী যে ভোটে দাঁড়িয়েছিলেন জোটের প্রার্থী, উনি মারা গেছেন, সেখানে ভোট পিছিয়ে ছিল এবং কোভিডের কারণে আবার নির্বাচন কমিশন এসেছে। এটা আমাদের কিছু করার নেই। ভোট হলে আমরা লকডাউনে যেভাবে কাজ করেছি, যদি লকডাউন মানুষের প্রয়োজন পড়ে আমরা মানুষ পাশে আছি, মানুষ পাশে ছিলাম এবং মানুষ পাশে আছি। এই কেন্দ্রে ভোট হলেও তৃণমূলের প্রার্থী জাকির হোসেন জিতবে বলেই আশাবাদী পদ্ম শিবির। তবে ভোট মিটতেই পদ্ম শিবিরের এই ভাঙন ঘাসফুল শিবিরের বড় জয় বলেই মনে করছে পর্যবেক্ষক মহল। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। ভোট মিটতেই সল্টলেকের বিকাশ ভবনে দমকল মন্ত্রী হিসেবে প্রতিজ্ঞা নিলেন সুজিত বসু। তিনি বললেন কোভিডকালে দমকল মন্ত্রী শুধুমাত্র দমকল আগুন নেভানোরই কাজ করেনি। অন্যদিকে কলকাতার পরিবহন ব্যবস্থাকে আরো মসৃণ করার আশ্বাস দিলেন ফিরহাদ হাকিম। রেলের সার্ভিস হচ্ছে, সেই সব জায়গাগুলো যাতে অটো রুট যদি আরও কিছু কিছু বাড়ানো যায়, তাহলে মানুষে মেট্রো সার্ভিসটাকে নিতে পারবে। আমাদের যেখানে বাস সার্ভিস আছে অনেক ভেতরে ভেতরে এখন এক্সটেনশন অফ কলোনিজ হচ্ছে, অর্থাৎ সিটি তো বাড়ছে, আমাদের আস্তে আস্তে কলকাতা শহর বা অন্যান্য শহরগুলো বড় হচ্ছে, তাই সেখান থেকে মানুষকে নিয়ে মেন রাস্তায় ফেলার জন্য অটো সার্ভিসটা দরকার আছে। প্রথম চ্যালেঞ্জ হচ্ছে এখন একটা কোভিড সিচুয়েশন চলছে। আপনারা গতবার জানেন যে ফায়ার ব্রিগেড শুধু আগুন নেভানোর কাজ করেনি, কোভিড সিচুয়েশনের সময় আমাদের লোকেরা রাস্তায় নেমে কাজ করেছিল কোভিড এবং আমপানে। আপনারা জানেন রাস্তায় নেমে কাজ করেছিল, স্যানিটাইজ করেছিল বিভিন্ন বিল্ডিং, বিভিন্ন অফিস বিল্ডিং, বিভিন্ন স্কুল, বিভিন্ন কলেজ, বিভিন্ন মার্কেট। যেখান থেকে আমাদের রিকোয়েস্ট হয়েছিল তখন আমাদের 146টা যে ফায়ার স্টেশন ছিল, 146টা কখনো বর্ডার এলাকায়, সিকিমে করেছি, নেপালের বর্ডার এলাকায় আমরা করেছি কাজ। গাড়িগুলো যখন বর্ডার সীমান্ত থেকে আসে সেইগুলোকে স্যানিটাইজ করা হয়েছিল। খুব দক্ষতার সাথে এই ডিপার্টমেন্ট কাজ করেছিল। প্রফেসর শঙ্কুর তৈরি রোবটের কথা মনে আছে? ঠিক সেরকমই মন্দিরতলার অতনু ঘোষ লকডাউনের একাকিত্ব কাটাতে তৈরি করে ফেলল হিউম্যান রোবট। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউতে নাজেহাল বঙ্গবাসী। চারিদিকের এই হাহাকারের মধ্যেই জন্ম নিয়েছে এক হিউম্যান রোবট। আতঙ্কের কারণে যখন দূরত্ব বেড়ে চলেছে আত্মীয়দের মধ্যে, তখন একাকিত্ব ঘোচাতে এগিয়ে আসছে এই রোবট। প্রয়োজনে দেহের তাপমাত্রা, অক্সিমিটারে স্যাচুরেশন মাপা, এমনকি বুকে লাগানো স্ক্রিনের মাধ্যমে আক্রান্ত রোগী সরাসরি যোগাযোগ করতে পারবেন ডাক্তারের সঙ্গে। 1979 সালে প্রথম রোবট তৈরি, সেই রোবটের নাম ছিল 007। তারপর আর কিন্তু থেমে থাকা নয়। কোভিড যুদ্ধে যখন সবাই নিজেদের মতো করে মানুষের পাশে দাঁড়াচ্ছেন, তখন অতনু ঘোষ তারই মতো করে রোবট তৈরি করে মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। আমরা কথা বলে নেব অতনুদার সঙ্গে। অতনুদা, নমস্কার, আপনাকে আরোহী নিউজে স্বাগত। আপনি আমাদের একটু বলবেন এই রোবট যেটা আপনি কোভিড যুদ্ধের জন্য বানিয়েছেন, সেটার শুরুটা যদি আপনি একটু বলেন। রোবট আমি প্রথম বানিয়েছিলাম 1979 সালে। তখন এটা অনেক বিভিন্ন বিজ্ঞান প্রদর্শনী বলুন, বিজ্ঞান প্রতিযোগিতা, বিজ্ঞানের মডেল প্রতিযোগিতাতে, প্রজেক্ট প্রতিযোগিতাতে পুরস্কারও পেয়েছে। তারপরে দীর্ঘ সময় আমি আমার আরও অন্য প্রজেক্ট নিয়ে আমি ব্যস্ত হয়ে পড়ি, যার ফলে দ্বিতীয়বার আর রোবট তৈরি করার তাগিদ ছিল না। মানে করেছি, আবার ভবিষ্যতে করব এই চিন্তা মাথায় ছিল ডেফিনেটলি, কিন্তু আমার তাগিদ ছিল না। আমরা একদম ঘরে ঢোকার সময় দেখেছি যে 1976-এ আপনার সাথে ইন্দিরা গান্ধীর দেখা হয়েছে এবং তার সাথে আপনার রোবট বিষয়ে কিছু আলোচনাও হয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার কাছে কি এরকম কোনো প্রস্তাব এসছে যে এই রোবটকে ব্যবহার করা হবে মানুষের স্বার্থে? না, আমি একটু, আপনি যখন বললেন আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রীর কথা, একটু বলে নিই। 1976 সালে আমি একটা পালস কাউন্টার করেছিলাম। পালস মানে মানুষের আঙুল থেকে একটা সিগন্যালকে আমরা রিসিভ করে তাই দিয়ে মানুষের মানে পালস রেট কত, রেট মাপতে পারিনি তখন,
মিনিটে কটা পালস হলো এটা আমরা কাউন্ট করেছিলাম ইলেকট্রোমেকানিক্যাল কাউন্টার দিয়ে। তখন এরকম ডিজিটাল সিস্টেম ছিল না। তো সেইটা দেখে তৎকালীন প্রধানমন্ত্রী খুব খুশি হয়েছিলেন। তিনি আমাদেরকে বলেছিলেন, আমার বাবা সঙ্গে ছিলেন আমার, তাকে বলেছিলেন একে নিয়ে আমার বাড়িতে আসুন। আমি ওনার বাসভবনে আমরা যাই এবং গিয়ে ওনার সঙ্গে দেখা করি এবং উনি খুব উৎসাহিত হয়েছিলেন। আমার ভবিষ্যতের সমস্ত নানান চিন্তাভাবনা নিয়ে আলোচনা হয়েছিল যে আমি কী কী জিনিস তৈরি করতে চাই। তখন আমি রোবটের কথা বলেছিলাম যে আমি একটা রোবট বানাতে চাই। উনি খুব উৎসাহী হয়ে আমাকে খুব অ্যাপ্রিসিয়েট করেছিলেন। আমি সেই অ্যাপ্রিসিয়েশনটা আজও বয়ে বেড়াচ্ছি। এই মুহূর্তে দাঁড়িয়ে কোভিড কালে যে চরম অক্সিজেন সংকট সেটা বেশ অনেকটাই কাটাতে পারে এই যন্ত্র। এই যন্ত্র যে ঠিকমতো স্বীকৃতি পায়নি সেটা নিয়ে কি আপনার মনে কোথাও কোনো অভিমান বা ক্ষোভ জমে আছে? অবশ্যই, শুধু ওইটা নয়, আমার আরও যে অনেক কাজ আছে, যে কাজগুলো করেছিলাম সেই সময় আমার কথা হয়তো কেউ বুঝতে পারেননি, ভেবেছিলেন হয়তো এটা ছেলে খেলা। তো রোবট দেখে মনে হচ্ছে কি এটা ছেলে খেলা? আপনারা তো দেখলেন, রোবট চালিয়ে দেখলেন। আগে দুটো মিডিয়া এটা দেখিয়েছে যে রোবট চলছে রিমোট কন্ট্রোলে। তো করা যায়। আমি শ্রেষ্ঠ আমি এটা বলতে পারি না, তবে আমি কাজটা করার চেষ্টা করেছি। আমার চেয়ে অনেক প্রযুক্তিবিদ, অনেক বড় মাপের প্রযুক্তিবিদ এখনও কিন্তু আমাদের শহরে আছেন। তারাও যদি মনে করেন যে এই কাজটা এইখান থেকে এত দূর হয়েছে, এখান থেকে আরও আমরা উন্নত মানের করব, তারাও ভাবতে পারেন। আমি শ্রেষ্ঠ এই কথা বলা যায় না। হ্যাঁ, বিভিন্ন আমাদের শহরের বিভিন্ন কোণে অনেক জ্ঞানী, অনেক বিজ্ঞানী লুকিয়ে আছেন, হয়তো তাদের খবর কেউ জানেন না, যারা হয়তো এগিয়ে এলে অনেক বিজ্ঞান আরও অনেক দূর এগিয়ে যেতে পারে। মানুষের কাজে লাগাবার আছে, রকেট নয়। মঙ্গল গ্রহে জল আছে কি হাওয়া আছে দেখার জন্য নয়, মানুষের সরাসরি কাজে লাগবে। এই রকম কাজে মানুষ যুক্ত হন, যেটাতে আমরা আজকে যে এই বিপদ মুহূর্তে আছি এইটা যেন সলভ করার মতো, আগামী দিনে আর কোনো বিপদ আমাদের গ্রাস না করতে পারে, এই কন্ডিশনে আমরা যেন আর না যাই, এইটা কিন্তু মানুষের ভাবা উচিত। ইন দ্য ইয়ার অফ 1976 প্রথম দেখা হয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে। আলোচনা হয় রোবট বানানো নিয়ে। তার সেই পরিকল্পনা শুনে ইন্দিরা গান্ধীর মতো মানুষ তার পিঠ চাপড়ে দিয়েছিলেন। সেই শুরু। কিন্তু আজও স্বীকৃতির কথা বললে তার চোখ ভারী হয়ে আসে। তিনি জানান স্বীকৃতি তিনি আজও পাননি। আমরা ছোটবেলা থেকে বাংলার ছেলেমেয়েরা প্রফেসর শঙ্কু পড়ে বড় হয়েছি। আমরা কি তার দিকে একটুও সাহায্যের হাত বাড়িয়ে দেব না? তার অভিমান কি আমরা ভাঙাবো না? ক্যামেরায় নন্দদের সঙ্গে জয়নী হালদারের রিপোর্ট, আরোহী নিউজ। আমার বাংলা আজ এ পর্যন্তই। আরোহী নিউজের পরবর্তী সমস্ত খবরের আপডেট পেতে আরোহী নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।